জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক। আজকে 11ই মে। এই দিনটার তো কোনো সেরকম বিশেষত্ব নেই। কোনো বড় নেতা, কোনো বড় মন্ত্রী বা কোনো বড় সেলিব্রিটিরও জন্মদিন নয়। তাহলে আজকে 11ই মে দিয়ে আমি শুরু করলাম কেন? হয়তো আপনাদের কাছে 11ই মের কোনো গুরুত্ব নেই, কিন্তু ওই যে আমাদের মতন যারা আজকে জাতির কথা করতে যারা উদ্বুদ্ধ হয়েছে এবং তার সাথে যারা প্রকৃত অর্থে হিন্দুত্ববাদী, তাদের কাছে 11ই মের একটা অপরিসীম গুরুত্ব। কারণ 11ই মে 1953 সালে এমন একটি মানুষের জন্ম হয়, যে মানুষটি কিন্তু পশ্চিমবঙ্গের বুকে হিন্দুত্বের যে আন্দোলন, সেই আন্দোলনের দিশাটাই পাল্টে দিয়েছেন। আমরা সবসময় মহারাষ্ট্রের বাল ঠাকরেকে নিয়ে কথা বলি, তো এটা বললে কোনো অবস্থাতেই আমি বলবো না যে এটা একটা বালখিল্যতার কথা, যে পশ্চিমবঙ্গের বুকে বাল ঠাকরের থেকেও যদি আরও বেশিভাবে প্রভাব দিয়ে হিন্দুত্বের আন্দোলনকে এগিয়ে নিয়ে যায়, আজকের যে হিন্দুত্বের আন্দোলন যে আমরা দেখছি সেটা যদি নিয়ে যায়, সেটা কে করেছিলেন? ওই 11ই মে যে জন্মেছিলেন যে ব্যক্তিটি, তপন ঘোষ। হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষ, এবং যে তপন ঘোষের আদর্শে দীক্ষিত হই কিন্তু আমরাও 2017 সালে জাতির কথা আমরা শুরু করি। যাই হোক, জাতির কথার প্রচারে যাব না। তো তপন ঘোষ 1953 11ই মে ওনার জন্মদিন, সেই নিয়ে ওনার লাইফ হিস্ট্রি এসব নিয়ে বেশি যাব না। উনি একটা সময় আরএসএসে ছিলেন, 4টে প্রদেশের উনি অনেক উঁচু জায়গায় ছিলেন, অনেক কিন্তু এবং তার সাথে সাথে বিশ্ব হিন্দু পরিষদ বলুন, সব জায়গাতেই হিন্দুত্ববাদী যেসব সংগঠন, সেখানে তপন ঘোষ একটি নির্ণায়ক ভূমিকায় ছিলেন। কিন্তু তারপরে তপন ঘোষ আরএসএস ছেড়ে দেন, কারণ তার মনে হয়েছিল যে এই যে ইউপি, বিহার, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, এখানকার যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যেখানে সদ্ভাব, সজ্জনতা, যুক্তি, ভাইচারা, এর মধ্যে দিয়ে আরএসএসকে বা হিন্দুত্বকে মানুষের মধ্যে প্রচার করা যাবে, সেটা পশ্চিমবঙ্গের বুকে সম্ভব নয়। 2009 সালে আমরা জানি বামপন্থীরা তখন এখানে দাপাচ্ছে, বামপন্থীদের মধ্য গগন বলতে গেলে সেই সময় তপনদা আরএসএস ছেড়ে বেরিয়ে গিয়ে তিনি তৈরি করেন হিন্দু সংহতি। তপনদা বারবারই বলতেন যে আমার এই সংহতি কথাটা ভীষণ আমার আপত্তি। সংহতি আবার কিসের? কিন্তু বলেছিলেন মানুষের চাপে বাধ্য হয়ে আমাকে হিন্দু সংহতি নামটা দিতে হয়েছিল। কেন তিনি করেছিলেন? কারণ তপনদা বলতেন যে তোমার বাড়িতে ধরো আগুন লেগে গেছে, সেই সময় তুমি কি অপেক্ষা করবে 8 ঘন্টা পরে দমকল আসবে তোমার বাড়িতে আগুন নেভানোর জন্য, নাকি তুমি নিজেই বালতি নিয়ে তুমি সেই আগুনটাকে জল দিয়ে নেভাবার চেষ্টা করবে, ধরতক্তা মার পেরে? তো পশ্চিমবঙ্গে এই বামপন্থীদের আমলে জিহাদিরা এই বিশেষ করে দক্ষিণ 24 পরগনাকে এবং উত্তর 24 পরগনার প্রায় 360খানা ব্লককে যেভাবে সুবে বাংলাতে রূপান্তরিত করেছিল, এবং সেখানে যে হিন্দুদের ওপরে, হিন্দু মায়েদের ওপরে অকথ্য অত্যাচার চলছে, জমি লুট চলছে, সেইটার একটা কাউন্টার অফেন্সিভ হিসেবে, মাইন্ড ইউ, কাউন্টার অফেন্সিভ হিসেবে তপনদা শুরু করেন হিন্দু সংহতি। এবং আরএসএস, পশ্চিমবঙ্গের আরএসএস এর থেকে ডিসলিউশন হয়ে বহু মানুষ তপনদার সাথে জয়েন করে। সেইখান থেকে তপন ঘোষের হিন্দু সংহতির পথ চলা শুরু। এইটুকুনি সংক্ষিপ্ত তপনদার ব্যাপারে বলতেই হবে। এবং একটা সময় আমরা দেখেছি একজন নন পলিটিক্যাল ব্যানারের মানুষ রানী রাসমণি রোডে কলকাতায় 1.5 থেকে 2 লক্ষ লোক নিয়ে মিছিল করে। তো সেটাই তপনদার ক্যালিবার সম্বন্ধে যথেষ্ট বোঝানোর। তপনদা কোন ক্যালিবারের মানুষ ছিলেন? হয়তো অনেক বড় বড় বিজেপি, তৃণমূল কংগ্রেসের নেতাদের ডাকেও রানী রাসমণিতে 1.5 লক্ষ লোক আসবে না, 2 লক্ষ লোক আসবে না, কিন্তু তপন ঘোষের ডাকে আসতো 14ই ফেব্রুয়ারি হিন্দু সংহতির প্রতিষ্ঠার দিন। এইবারে আসি আসল কথায়। যখন পশ্চিমবঙ্গের বুকে হিন্দুত্ব নিয়ে কেউ বাবার চিন্তাও করতে পারত না, 2009 সাল, করলেই সেখানে বামপন্থীরা সাদা থান পাঠিয়ে দেবে। সেই জায়গায় চরবিদ্যার মতন অঞ্চলে, যেখানে প্রতিদিন হিন্দুদেরকে, হিন্দু মেয়েরা জিহাদিদের রাস্তা দিয়ে যাবে, দিনে দুপুরে জিহাদিরা হাত ধরে টানছে, উত্তক্ত করছে, তুলে নিয়ে যাচ্ছে, সেখানে তপনদা হিন্দু সংহতিকে কি আদেশ দিলেন? যে তোমরা যেখানে সংখ্যাগরিষ্ঠ আছো সেখানে ওই জিহাদিদেরকে পাল্টা পেটানো শুরু করো, মার দেওয়া শুরু করো, ভাইচারা নয়, বোঝানো নয়, সোজা ধোলাই, ডাইরেক্ট অ্যাকশন। এবং সেই মতন তপন ঘোষের যে যোগ্য যে হিন্দু সেনারা ওই বাসন্তী, ওই চরবিদ্যা, ওই সব অঞ্চলে পাল্টা মার শুরু করলো যেখানে তারা সংখ্যাগুরু।
এইবারে সেখানকার জেহাদিরা চরবিদ্যা জেহাদিদেরকে ফোন করে বলছে, ওরে তোরা মার থামা, তোদের জন্য, তোদের এই বদমাইশি থামা, তোদের জন্য তো আমরা তো এখানে করতে পারছি না, টিকতে পারছি না। একদিনের মধ্যে সেই চরবিদ্যায় সব ঠান্ডা হয়ে গেল। মেয়েরা রাত্রি 12টার সময় খোলা মনে নির্ভয় তারা রাস্তা দিয়ে যাতায়াত শুরু করলো। এটাই হচ্ছে হিন্দু সংহতির কাজ। তপনদা বলতেন, ওরা যদি একটা মারে, তোমরা যেটা আমাদের তপনদা আসলে কে? গোপাল মুখার্জির আদর্শে দীক্ষিত। গোপাল মুখার্জি না থাকলে আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গের বুকে যে এই যে ডাইরেক্ট অ্যাকশন ডে, সেই ডাইরেক্ট অ্যাকশন ডের পরে আজকে এটা এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি উত্তর 24 পরগনা, এটা পূর্ব পাকিস্তানি থাকতো। তো গোপাল মুখার্জি বলেছিলেন, ওরা যদি একটা মারে তোমরা তাহলে 10টা মারবে। সেই আদর্শে দীক্ষিত হয়ে তপনদা তার হিন্দু সংগতিকে শুরু করেছিলেন, যে ওরা মারের বদলা মার। এবং তপনদার কথা, জমি কারুর বাপের হয় না, জমি হয় হচ্ছে দাপের। একদম সত্য কথা, জমি কারুর বাপের হয় না, জমি হয় দাপের। এই যে আজকে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি, ইচ্ছা করলেই দাপ দেখিয়ে জিহাদিরা কিন্তু এই জমিটাকে নিজেদের করে ক্লেম করে আমাদেরকে লাথি মেরে তাড়িয়ে দিতে পারে। ওই কোর্ট, আইন, মিউটেশন, পারমিশন এগুলো কোনো কিছুই ম্যাটার করে না। এটাই বাস্তব, কারণ দাপই হচ্ছে দিনের শেষে আসল কথা। তপন দাও বলেছেন, রক্ত দেব কিন্তু জমি দেব না। সুভাষ চন্দ্র বোসের যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, সেইখান থেকে দীক্ষিত হয়ে তপন ঘোষ বলেছিলেন, রক্ত দেব জমি দেব না। এইখান থেকে আস্তে আস্তে 2009 থেকে এই হিন্দু সংগতি, এই তপন ঘোষের আদম্য লড়াই, এই লড়াইয়ের ফলে আজ একটা সময় আমি নিজে 2016-তে যখন হিন্দু সংগতিতে যোগদান করি, তখন দেখলাম একটা বিরাট একটা কি বলবো হিন্দু স্ফুলিঙ্গ সংগঠন, আমি বলবো না, হিন্দু স্ফুলিঙ্গ। এবং সেই স্ফুলিঙ্গের আগ্নেয়গিরিকে তপন ঘোষ, সেই স্ফুলিঙ্গের আগ্নেয়গিরি তপন ঘোষ। তপনদা কোনোদিনও পলিটিক্যালি নিজেকে কারেক্ট করতে চাননি। আমার এখনো মনে আছে, বড়বাজার লাইব্রেরিতে একজন বলেছিলেন, আমি যখন প্রথম তপন ঘোষকে দেখেছিলাম, আমার কাছে মানে দেবতুল্য মানুষ, প্রকৃত যোদ্ধা, গোপাল মুখার্জি উত্তরসূরি, তপনদাকে বলেছিলেন, দাদা এবারে যদি ডাইরেক্ট অ্যাকশন ডে হয় কি করবেন? ওই রকম প্রেস মিডিয়ার সামনে বলেছিলেন, আমরা গ্রেটার ডাইরেক্ট অ্যাকশন ডে করবো। এই হচ্ছে তপন ঘোষ, এই হচ্ছে তপন ঘোষ। ইনি বলেছিলেন আমি গ্রেটার ডাইরেক্ট অ্যাকশন ডে করবো। আর এই তপন ঘোষকে আজকে এই 11ই মে আমরা ভুলে গেছি। এত বড় বড় হিন্দুত্ববাদী সেই সব দেখি বক্তব্য রাখছে, চোখ দিয়ে ভিডিও এডিট করে চোখ দিয়ে সব আগুনের হলকা বেরোচ্ছে, কিন্তু তপন ঘোষের ভিডিওকে এডিট করে চোখ দিয়ে আগুনের হলকা বার করতে হতো না। কারণ তপন ঘোষ যখন বক্তব্য রাখতেন, আগুনের বিস্ফোরণ তপনদার শরীর থেকে ছিটকে ছিটকে বেরোতো। ঠিক যেভাবে স্বামী বিবেকানন্দ যখন তার ভাষণ দিতেন, স্বামী বিবেকানন্দর মধ্যে থেকে তেজ ছড়িয়ে বেরোতো, কোনো এডিটিংয়ের দরকার ছিল না, সেরকম তপন ঘোষের কথার মধ্যে দিয়ে আগুনের গোলা স্ফুলিঙ্গ ছিটকে ছিটকে বেরোতো। তো ভাবুন সেই 2009-10 সালে তপন ঘোষ কি বলছেন, সৌগত রায় আমার নেতা নয়, সুজন চক্রবর্তীরা আমার নেতা নয়, আপনার নেতা নয়। কারণ কি, ওই বাংলাদেশ থেকে মার খেয়ে, ওই বাংলাদেশে নিজেদের জমি থেকে কুকুরের মতন রাত্রিবেলায় কাঁটাতার পেরিয়ে এইখানে আশ্রয় নেওয়া সৌগত রায় বা সুজন চক্রবর্তী, এরা কখনো আমার আপনার নেতা হতে পারে না। কারণ এরা তো এই পশ্চিম বাংলারই না, এরা এই বাংলার মাটির মর্ম কি বুঝবে? যারা একবার মাটি ছেড়ে চলে যায়, তারা কোনোদিনও মাটির মর্ম বুঝতে পারে না। এই হচ্ছে তপন ঘোষ। আর সেই তপন ঘোষকে আজকে পশ্চিমবঙ্গ হিন্দুত্ববাদীরা ভুলে গেছে। যে তপন ঘোষকে সিঁড়ি বানিয়ে আজকে একজন এমপি হওয়ার টিকিট পর্যন্ত পেয়ে গেল, সেই মানুষটাকে বলি, তপন ঘোষকে পিছন থেকে ছুরি মেরে তপন ঘোষকে শেষ করার যে অবদান, যে পুরস্কার, সেটা আপনি পেয়েছেন। তপন ঘোষকে শেষ করার পুরস্কারটা আপনি খুব ভালোভাবেই পেয়েছেন। কিন্তু কোথাও কি একটু মনে হয় না যে এই মানুষটার জন্য আজকের দিনে একটু হলেও আমি শ্রদ্ধা জ্ঞাপন করি? তপন ঘোষের জন্য কি আজকে রাস্তায় একটাও মিছিল বেরোতে পারে না? যে মানুষটা হাজারে হাজারে মিছিল, এই দেগঙ্গাতে যখন ঝামেলা হচ্ছে, এই বারাসাত থেকে অ্যাকশন শুরু হয়েছিল, বারাসাতে ওই জেহাদিদের দোকানগুলো বাঁশ দিয়ে পিটিয়ে মারতে মারতে তপনদা এগিয়ে গেছিলেন। তারপরেই কিন্তু দেগঙ্গায় মারপিট থেমে গেছিল। তপনদা সবসময় একটাই কথা বলছেন, যেখানে জেহাদিরা সংখ্যাগুরু সেইখানে গিয়ে তো তুমি লড়বে না, যেখানে তুমি হিন্দু সংখ্যাগুরু আছে সেখানে পাল্টা জেহাদিদের মারো, এমন মারো যাতে ওখানে ওরা বাধ্য হয় লড়াই থামিয়ে দিতে। যেটা আমরা বর্ডারে দেখি না, পাকিস্তান ওপার থেকে গুলি চালাচ্ছে, যে এপার থেকে গুলি চালানো শুরু হয়ে যাচ্ছে, ওপারে 2-3টে 72 হুরের কাছে গুলি চলে যাচ্ছে, তখনই তারা সাদা পতাকা দিয়ে শান্তি দেখায়। সেরকম এখানেও তপনদা বলেছিলেন, যেখানে তুমি সংখ্যাগুরু আছো সেখানে জিহাদিদের পাল্টা মারো, দেখবে যেখানে ওরা ঝামেলা করছে সেখানে ওরা বন্ধ হয়ে যাবে। এই দূরদর্শীকে কি মহাশয়, আজকে আপনি বিজেপির টিকিট পেয়ে গেছেন, ভুলে গেলেন? সেই আপনার সাথে আর ব্রুটাসের কোনো তফাৎ নেই। ব্রুটাস যেরকম করে জুলিয়াস সিজারকে বিশ্বাসঘাতকতা করে ছুরি মেরেছিল, ব্রুটাস বলেছিল এ তিউ ব্রুতে, আপনাকেও হয়তো তপন ঘোষ কোথাও থেকে বলছে এ তিউ
ডট ডট ডট। ঠিক আছে, ও তো শয়তান, ও শয়তান, ও শয়তানি করেছে, তপন ঘোষকে শেষ করেছে, তার মূল্য পেয়েছে, টিকিট পেয়েছে লোকসভা নির্বাচনে। কিন্তু আপনারা যারা সাধারণ ফেসবুকের যারা হিন্দুত্ববাদী, হোয়াটসঅ্যাপের হিন্দুত্ববাদী, আরো কত কত টেলিগ্রামের হিন্দুত্ববাদী, আজকে সকাল থেকে তপন ঘোষকে নিয়ে একটাও কথা হবে না। এরকম একটা মানুষ পশ্চিমবঙ্গের বুকে হিন্দুত্বের কোনো জায়গায় ছিল না। ওই চরম বামপন্থীদের ওই অত্যাচারের মধ্যে লড়াই করে যিনি হিন্দুত্বের আন্দোলনকে পশ্চিমবঙ্গের বুকে একটা আজকের এই যে জোয়ার দেখছি সেই জায়গায় নিয়ে গেছেন, তাকে নিয়ে কোনো রকমের আলোচনা হবে না, তাকে নিয়ে কোনো সেমিনার হবে না, কোনো মিটিং মিছিল হবে না। আমরা কি মানুষ? আমরা কি প্রকৃত অর্থে হিন্দুত্ববাদী? আমরা যে বলি আমরা কি প্রকৃত অর্থে হিন্দুত্ববাদী? আমরা কি মানুষ? না। আমাদের একটাই লক্ষ্য, কি করে টিকিট পাবো, কি করে মন্ডল সভাপতি হব, কি করে বুথ সভাপতি হব, কি করে একটা পোস্ট পাবো, আগামী দিনে কি করে একটা স্করপিও গাড়ি চলবো, কি করে আমার একটা সোনার গয়না আমার গলায় চলবে। আজকে তপন ঘোষ যদি থাকতেন তাহলে দেখতেন ওই যে সন্দেশখালিতে সবার আগে এই শেখ শাহজাহানকে নিয়ে আপনারা আজকে লাফালাফি করছেন। তপন ঘোষ কবে থেকে এই শেখ শাহজাহানের হাতে তপন ঘোষের যে প্রবীর মণ্ডলকে নিয়ে আজকে হইচই হচ্ছে, এই প্রবীর মণ্ডল কে ছিলেন? তপন ঘোষেরই প্রদীপ মণ্ডল। এই প্রদীপ মণ্ডল কে ছিলেন? তপন ঘোষেরই হিন্দু সংগতির একজন সক্রিয় কর্মী। তিনি হিন্দু সংগতি ছেড়ে রাজনীতিতে চলে গেলেন এবং তারপরে তিনি খুন হয়ে গেলেন। কিন্তু তপন ঘোষ কিন্তু এটার জন্য তার দুঃখ করেননি যে, বা রাগ অভিমান করেননি যে আমাকে ছেড়ে চলে গেল। এই প্রদীপ মণ্ডলের জন্য তপন দা রাত দিন এক করে লড়াই করে গেছেন। আজকে আপনারা শেখ শাহজাহান বলছেন, তপন ঘোষ 2006 2007 থেকে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে আদম্য লড়াই করে গেছে। কিন্তু সেই লড়াইকে আজকের এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ কেউ স্বীকৃতি দিল না। দুঃখ লাগে। তপন ঘোষের বলে না অনেক সময় অপাত্রে দান হওয়া, তপন ঘোষের পশ্চিমবঙ্গে জন্ম হওয়াটাও একটা অপাত্রে দান ছিল। আজ তপনদা যদি ইউপি, বিহার, মহারাষ্ট্র সেরকম কোনো জায়গায় আজকে জন্ম নিতেন, তাহলে তপন ঘোষ আজকে অনেক অনেক বড় কিছু একটা হতে পারতেন। সেই তপন ঘোষ যে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে হিন্দুর জন্য গর্জে উঠেছিলেন, যে তার বক্তব্য সেই ব্রিটিশ পার্লামেন্টে, মানে আমার তো মনে করিয়ে দেয় স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভার কথা। হ্যাঁ, একটুও বাড়িয়ে বলছি না, এটাই মনে হয়। তপন ঘোষ আদম্য কণ্ঠে সত্যকে সত্য, টু কল আ স্পেড এই বলে তপনদা ব্রিটিশ পার্লামেন্টে গর্জে উঠেছিলেন। টমি মরিসনের মতন লোক তপন ঘোষকে দেব ঈশ্বরের মতো পুজো করতেন। ইসরায়েলে গিয়ে তপন ঘোষ কিভাবে বলেছিলেন যে আমরা হিন্দুরা পশ্চিমবঙ্গের বুকে সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও মেরুদণ্ড সোজা করতে পারি না, এবং রাজনীতির লালসায় কিভাবে আমরা কতিপয় 20% 30% জিহাদিদের কাছে প্রতিদিন মার খেয়ে চলেছি। তাও তার মধ্যে 1.5-2 লক্ষ লোক কিন্তু তপনদার ডাকে কিন্তু জয় মা কালী, হর হর মহাদেব, রক্ত দেব জমি দেব না, এই কথা বলে কিন্তু ওই রানী রাসমণিতে এগিয়ে যেত। এবং যখন হিন্দু সংগতি, প্রকৃত হিন্দু সংগতি তপন ঘোষের নেতৃত্বে মিছিল হতো, সারা বাংলার জমি কাঁপতো। কেবল জিহাদিরা না, উর্দিধারী যে পুলিশ যারা আজকে জিহাদিদের দলদাস হয়েছে তারাও কাঁপতো। না হিন্দু সংগতির ছেলেদের গায়ে হাত দেবো, তপন ঘোষ তো আছেন। এই জন্য তপনদা কিন্তু অকুত ভয় জেলে চলে গেছিলেন 2018-তে। তিনি পরোয়া করেননি। তিনি বলতেন জেলে যেতে ভয় পাবে না হিন্দুত্বের কাজ করতে। তুমি তো স্মাগলিং করে, তুমি তো ধর্ষণ করে, তুমি তো নারী পাচার করে জেলে যাচ্ছ না, হিন্দুত্বের কাজে নিজের জমি বাঁচানোর জন্য তুমি জেলে যাচ্ছ। মনে করো তুমি জেল না, ওটা দেবতার কারাগার। কারণ কি, শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেই দেবতার কারাগার। এবং যখন তুমি ফিরে আসবে, তোমাকে বীরের মতন ফুল দিয়ে, সংবর্ধনা দিয়ে তোমাকে বোঝানো হবে যে তুমি সমাজের জন্য তুমি একজন স্বাধীনতা সংগ্রামী হয়েছ, পশ্চিমবঙ্গের স্বাধীনতা সংগ্রামী হয়েছ। এই হচ্ছে তপন ঘোষ, এই হচ্ছে তপন ঘোষের আদর্শ। কিন্তু সেই তপন ঘোষকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাও বলি, তপন ঘোষ বেঁচে থাকবে। এই আমাদের মতন কতিপয় মানুষ তপন ঘোষকে বাঁচিয়ে রাখবে। যতই চেষ্টা করা হোক, যতই ওই করোনার মধ্যে দিয়ে যতই কায়দা করে তপন ঘোষকে মেরে শেষ করে দেওয়ার চেষ্টা হোক না কেন, তপনদা বলেছিলেন, তপনদার শেষ কথা, কোনো ভয় নেই ভাই, আমার কোনো মৃত্যু ভয় নেই, চললাম, কিন্তু আবার আসবো ফিরে, এই ভারত মায়ের বুকে আবার আসবো ফিরে। তপনদা তো ফিরে এসেছেন, তপনদা তো আছেন, আমাদের মধ্যে দিয়ে আছেন, তপনদা আমাদের মধ্যে দিয়ে ফিরে এসেছেন। আমরা আপনাকে ভুলতে দেবো না তপনদা। যতদিন আমাদের শেষ নিঃশ্বাস আছে ততদিন জাতির কথা অন্তত আপনাকে ভুলতে দেবে না তপনদা অমর রহে, রক্ত দেব, জমি দেব না। আমার ঠাকুর অস্ত্রধারী, আমার ঠাকুর যোদ্ধা। জয় বঙ্গ, জয় শশাঙ্ক।